সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান বিএনপি নেতাদের। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপি আহ্বায়ক নাহিদের। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই, দাবি সার্জিসের। রাতভর জরুরি অবস্থা জারি নিয়ে আওয়ামীপন্থীদের গুজবের সমালোচনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, দাবি স্বরাষ্ট্র সচিবের। এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। শুরু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি যুগ। সম্ভাবনার নতুন দুয়ার খোলার সাক্ষী হলেন ডক্টর ইউনূস সহ 6 উপদেষ্টা। তামিম ইকবালের জন্য দেশবাসীর প্রার্থনা। হার্টে রিং বসানোর পর ফিরেছে জ্ঞান, কথা বলেছেন পরিবারের সাথে। ভয়ঙ্কর মুহূর্ত মোকাবেলা করেন চিকিৎসক। ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে। এছাড়াও রাতে বাংলাদেশে থাকছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে এবার 2 দিন ব্যাপী হবে বৈশাখ আয়োজন। থাকছে মঙ্গল শোভাযাত্রাও। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। আপনাদের সাথে থাকছি পুরো সংবাদ জুড়ে, আমি ফারহানা ন্যান্সি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে, এমন মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধ থেকে জনগণকে ষড়যন্ত্রের মোকাবেলার আহ্বান জানিয়েছেন। বলেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে। এ সময় বিএনপি নেতারা বলেন, সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই, বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রয়েছে। সাংবাদিকদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরো লড়ব। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষিত করতেই সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। ইফতার আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা। আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। বিএনপি ক্ষমতা এলে 31 দফার আলোকে গণমাধ্যম কমিশন করার কথা জানান বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি শুধু একটি দল নয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা, এমন দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এদেশের তরুণদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এদিন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন নাহিদ। দাবি জানান আওয়ামী লীগ নিষিদ্ধের। রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার, যাতে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।
আয়োজনের প্রধান অতিথি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান। এ সময় তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। When citizens lose faith in their political system, they do not remain silent forever. They rise, they fight, and they dream. And that is why we are here. The National Citizen Party was born out of necessity, the necessity of a new political settlement that can deliver the justice, reform, and constitutional transformation demanded by our people. ইফতার অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার, বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে। এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেন তিনি। গত 15 বছরের যে গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ড, এত কিছুর পরে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন নাহিদ ইসলাম। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ব্যক্তিগতভাবে নিজেদের দৃষ্টিকোণ আলাদা হতে পারে, তবে সেটা দলীয় কোন্দলের দিকে গড়াবে না। দুই নেতার পোস্টের পর দলীয় ফোরামে আলাদা আলোচনাও হয়েছে। আরও জানাচ্ছেন লামিয়া তিথি। সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়ার অভিযোগ তুলে 21 মার্চ মধ্যরাতে পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরদিন এর সঙ্গে কিছুটা দ্বিমত প্রকাশ করে পোস্ট দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেনাপ্রধানের সাথে ওই বৈঠকে তিনিও ছিলেন। সার্জিসের পোস্টে কমেন্ট করে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, গুরুত্বপূর্ণ দুই নেতার এমন অবস্থান এনসিপিকে বিতর্কিত করছে। সেনা প্রধানের সাথে হাসনাত সার্জিসের সাক্ষাতের আগে দলকে না জানানোর অভিযোগও রয়েছে। তারা দুজন ব্যক্তিগত তাদের যোগাযোগ আছে, তো সেই ব্যক্তিগত যোগাযোগই তারা গেছেন। এটা আমি আগে বললাম যে দলের কোনো ব্যাপার ছিল না। নতুন দলের শীর্ষ নেতাদের মধ্যে বিভেদ ও মতানৈক্যের প্রশ্নও উঠেছে। নীলফামারীতে এ নিয়ে মুখ খুললেন সার্জিস আলম নিজেই। বললেন, নিজেদের মধ্যে এ নিয়ে কোনো বিভেদ নেই। আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না। আর হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশন রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল। তার পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না। পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, রাজনীতিতে ব্যক্তিগতভাবে একজন নানা দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারেন, এতে দলের ঐক্য নষ্ট হবে না। যেটাই ঘটুক, ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে একটা আলোচনা হয়েছে। তো সেখান থেকে আমি মনে করি যে দুজন দুইভাবে, যেহেতু দুজন আলাদা ব্যক্তি, দুজন আলাদাভাবে ঘটনাটা রিড করেছেন, এটা খুবই সম্ভব। এখন এটা নিয়ে আমি মনে করি না যে যেভাবে পরবর্তী আলোচনাটা হচ্ছে, যেটা সেনাবাহিনী বনাম ছাত্র বা সেনাবাহিনী বনাম এনসিপি, এরকম কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না। তুষার জানান, হাসনাত সার্জিসের পোস্টের পরে দলীয় ফোরামে বিষয়টি আলোচনা হয়েছে। সবাই একমত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারো দ্বিমত নেই। আমরা এই প্রশ্নে কি অবস্থান নেব এবং আমরা সবাই যে প্রত্যেকে ডিফেন্ড করছি, প্রত্যেকের পাশে থাকবো, এই জিনিসটি আলোচনা হয়েছে। এনসিপি নেতা তুষার দাবি করেন, তারা অন্য দলের চেয়ে ভিন্ন, এখানে বহুমত প্রকাশের সুযোগ রয়েছে। আবার অনেকে আমাদের মধ্যে অন্তর্কন্দল দেখতে খুব চায়, এখান থেকে এটা ঘটছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেন, এই নিয়ে বলার কিছু নেই। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ধরনের গুজবে পাত্তা না দেওয়ার কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর বিএনপি নেতা রিজভী আহমেদ প্রধান উপদেষ্টার বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই যৌথ বাহিনীর অভিযান। আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ও স্বাভাবিক বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও দেশের সার্বিক পরিস্থিতির নানা সমীকরণে রবিবার রাত থেকে জরুরি অবস্থা জারির গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্বরাষ্ট্র সচিব একে গুজব হিসেবেই দেখছেন। এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। গুজব নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও। বলেন, গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, কোনো গুজবে কান দেওয়ার সময় নেই। ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা, এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে, আবার প্রত্যেক দিন পালাওয়ের স্লোগান দিচ্ছে। অ্যান্টি প্রোপাগান্ডা সেল করা উচিত, কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে, জনমতকে বিভ্রান্ত করে। বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে পরাজিত ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ডটি করছেন। রিজভী আহমেদ সাম্প্রতিক সময়ে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছেন? ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন রিজভী আহমেদ। কিন্তু তা না করে তাদের আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। বলেন, সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকার সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাব হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত কিছু। শুরু হয়েছে আগাম টিকেটের ঈদ যাত্রা। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রায় নেই তেমন ভিড়। সকাল থেকে কিছু ট্রেন সময় মতো ছেড়ে গেলেও ঘণ্টা খানেক করে দেরি করেছে বাকি ট্রেনগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। যদিও রেল কর্তৃপক্ষ বলছে ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে শহর ছাড়তে শুরু করেছে মানুষ। এই মিছিলে আছেন আগেভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা, অনেকে আবার ছুটি পরে পেলেও পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভিড় বাড়ার আগেই। ঈদে ছুটি পেয়েছি অনেক আগেই, অনেক ভালো লাগতেছে। নিজের বাড়িতে যাচ্ছি এতদিন পরে, ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিচ্ছি, দেন আমি অফিস শেষ করে যাব। বরাবরই ঈদের যাত্রায় ছোটদের খুশিটাই বেশি। ঈদে গ্রামের বাড়িতে গিয়ে কি কি মজা হবে চলছে তারই জল্পনা কল্পনা। বাড়িটাই তো সুন্দর, কিন্তু ঈদের সময় নতুন জামা পরবো দেখেই তো সুন্দর লাগে। আমি ঈদ করতে বগুড়া যাচ্ছি, আমি অনেক খুশি। অগ্রিম টিকিটের রেলযাত্রার শুরুর দিনেও ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। বগি আছে, নাম্বার নেই, গাড়ি আছে, ইঞ্জিন নেই, ইঞ্জিন থাকলেও যান্ত্রিক সমস্যা। নির্ধারিত সময়ের 1.25 ঘন্টা পর যাত্রা করে বুড়িমারি এক্সপ্রেস। যেহেতু অনেকক্ষণ সময় অপেক্ষা করছি, এজন্য একটু খারাপ লাগছে। আমাদেরকে বলুক, আমরা বাড়াই দেব, সেবার মান উন্নত করুক। যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েন কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেসের যাত্রীরাও। এই দেখতেছি, আমরা দেখি, আগে তো বলা যায় না কিছু, আগে দেখি। ওই 7:30 থেকে গড় করতেছে, 7টা ছাড়ানোর কথা, এর মধ্যে ছাড়া না, এই গড় করে 4টের সময় আমরা রওনা দিছি রাত্রি, আর এখন কয়টা বাজে? একটু তো কষ্ট হচ্ছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে শততৎপর রেলওয়ে।
জানান স্টেশন ম্যানেজার। ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ব্যবস্থা। বিনাটিকেটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। ট্রেনের হুইসেল বাজার সাথে সাথেই হয়তো তাদের ভোগান্তির কথা ভুলে গেছেন যাত্রীরা। সেই সাথে এখন অপেক্ষার পালা, কখন ট্রেন গন্তব্যে পৌঁছাবে, কখন তারা পৌঁছাবেন বাড়ি। প্রিয় মুখগুলোকে কাছ থেকে দেখার আনন্দ হয়তোবা ভর করেছে এখন থেকেই। সবার ঈদযাত্রা সুন্দর হোক, নিরাপদ হোক, সকলে মিলে মহা আনন্দে কাটান এবারের ঈদ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেট মাঠে অলৌকিক ঘটনার মুখোমুখি ক্রিকেটার তামিম ইকবাল খান। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর কিছু সময়ের জন্য পালস ছিল না তার। বিকেএসপি থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। এনজিওগ্রামের পর হার্টে বসানো হয়েছে রিং। শেষ খবর পর্যন্ত তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সাথে। তবে এখনও তাকে শঙ্কামুক্ত বলেননি চিকিৎসকরা। সব আশাই যেন তখন শেষ। হেলিকপ্টারে করে ঢাকায় আনতে তখন প্রস্তুতি চলছিল। তখনই চিকিৎসকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কোনো পালস পাওয়া যাচ্ছিল না, হার্টবিটও। মুখে ফেনা চলে আসছিল তামিম ইকবাল খানের। দেরি না করে সিপিআর দেয়া শুরু করেন উপস্থিত চিকিৎসকরা। দেয়া হয় ইলেকট্রিক শকও। লড়াই করা যার রক্তে সেই তামিম এবারও লড়লেন। সাথে সাথে আবারও ফিরিয়ে আনা হলো হাসপাতালে, ভর্তি করা হলো আইসিইউতে। এনজিওগ্রাম করার পরে ধরা পড়ে ব্লক, বসানো হয় একটা রিং। অন্ধকার টানেলের শেষে আলো দেখতে শুরু করেন ডাক্তাররা। ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। কোনো সমস্যা নেই। বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। ঘটনার শুরু বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের সময় টস করার পর অসুস্থ বোধ করেন তামিম। বিকেএসপিতে চিকিৎসা শেষে নেওয়া হয় হাসপাতালে। ততক্ষণে হেলিকপ্টারে করে ঢাকা থেকে আসে তামিমের পরিবারও। কিন্তু দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে আর ঢাকায় নেওয়া সম্ভব হয়নি হেলিকপ্টারে করে। ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মডার্ন টিমের এনাম ফিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, সো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গেই তার হসপিটালে আসেন। তখন পর্যন্ত আমি মাঠেই ছিলাম। আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো, তো বললো যে এখানে না, এখানে ট্রিটমেন্ট করেছে, তো আমি একটু কমফোর্ট ফিল করতেছে। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বললো, যে ও এখন ঢাকা এভার কেয়ারে যাবেন, এভার কেয়ারে ট্রিটমেন্ট করবেন। তো ওই অনুযায়ী ও হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করছে যে বিকেএসপিতে হেলিকপ্টার ল্যান্ড করবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সহ ছুটে যান বাকি কর্তারাও। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করে সভাপতি ফারুক আহমেদ সহ আসেন বাকি পরিচালকরা। বিসিবি থেকে তামিমের পরিবার, সবাই তখন দোয়া প্রার্থী। হার্ট অ্যাটাকের পর যে গোল্ডেন সময় থাকে, মূলত তখনই চিকিৎসক সহ বাকিরা তড়িৎ সিদ্ধান্ত নিতে দেরি করেননি। অপারেশন শেষে জ্ঞান ফিরেছে তামিমের, কথাও বলেছেন পরিবারের সাথে। তবে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। যে মানুষটা অন্যের বিপদে এগিয়ে আসেন সবার আগে, সেই কলিজাওয়ালা খানের বিপদে তাই তো প্রার্থনায় কোটি ভক্তরা। সবার চাওয়া একটাই, তামিম ইকবাল ফিরবেন। ডাউন দ্য উইকেটে এসে বা হাতে ওই ছক্কা দেখার অপেক্ষায় এখন সবাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আইএফআইসি ব্যাংকের 4,15,00,000 টাকা প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমান এর আদালতে এই আদেশ দেন। এদিন এই মামলায় সাকিবকে গ্রেফতারে পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোক করার আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত 19 জানুয়ারি তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেন একই আদালত।
নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান এই স্লোগানে এবার নতুন বছর বরণ হবে ভিন্নভাবে। শুধু বাঙালি নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতি গোষ্ঠীর অংশগ্রহণ। প্রথমবারের মতো পহেলা বৈশাখের আয়োজনে হবে 2 দিন ব্যাপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। পহেলা বৈশাখ লোকজের সঙ্গে নাগরিক জীবনের সেতুবন্ধন, নগর কিংবা গ্রামীণ জীবন। নববর্ষ এক সুতোয় বেঁধেছে এই মানচিত্রের সব জাতিগোষ্ঠীকে। ধর্ম বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে বরণ করে নেয়। বিভিন্ন নৃগোষ্ঠী নিজেদের মতো উদযাপনে মাতে দিনটিকে ঘিরে। তবে এবার নতুন বছর বরণে কিছু পরিবর্তন আসছে। শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে বৈঠক করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অংশীজনরা। ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বৈঠক শেষে তিনি বলেন, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় থাকবে সব জাতি গোষ্ঠী ও সংস্কৃতির অংশগ্রহণ। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পহেলা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে, আমরা কিভাবে এটা প্রেজেন্ট করব, কিভাবে কোঅর্ডিনেশন করব, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে, তাদেরকে আমরা কিভাবে আনবো, জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসব পরিকল্পনার বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে একাধিক কমিটি করা হবে। থ্যাংক ইউ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন আদালত। এদিন কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি অভিযোগে 9 জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় পুলিশের সাবেক 3 কর্মকর্তাকে। 2016 সালে হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর প্রথম জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান হয় ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে। পুলিশ তখন বলেছিল সেখানে মারা যাওয়া 9 জনই দুর্ধর্ষ জঙ্গি। প্রায় 9 বছর পরে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে তারা কেউ জঙ্গি ছিলেন না। আগেই ধরে এনে গুলি করে মেরে সাজানো হয়েছিল অভিযান নাটক। 9 জনকে হত্যা মামলাটি বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক 3 কর্মকর্তা, সাবেক আইজি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে। আদালতে প্রসিকিউশন দাবি করে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দল বা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের ধরে জঙ্গি হিসেবে দেখিয়ে খুন করা হতো। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারকরা মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। প্রয়োজনে দক্ষ ও সৎ জনবল আরও বাড়ানোর তাগিদ দেন তারা। যে এত বড় তদন্ত, মানে এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। তা আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এই দিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণের উপর দফায় দফায় গুলির মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দেওয়ার দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন, এর মধ্যে শুধুমাত্র 1টি মামলার তদন্ত শেষ হয়েছে। এদিকে 7.5 মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ট্রাইব্যুনালের সামনে ক্ষোভ জানান জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যারা 71-এর সাথে 24-কে এক করে দেখার দাবি করে তারা মানসিক ভারসাম্যহীন, এমন মন্তব্য করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। বলেন,
৭১ ছিল নতুন দেশ পাওয়ার স্বাধীনতার যুদ্ধ, আর ২৪ ছিল স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন এলডিপি চেয়ারম্যান। তিনি বলেন, ৮ মাস পরও দেশের মুদ্রায় শেখ মুজিবের ছবি থাকায় প্রশ্ন তুলেছেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। বলেন, বিভিন্ন অফিসে এখনও শেখ মুজিবের ছবি দৃশ্যমান থাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এ সময় ইউএনওদের ৩টি থেকে 2টি গাড়ি প্রত্যাহার করার পরামর্শ দেন তিনি। এই সরকারটা এটা সাধারণ সরকার না, আমাদেরকে বুঝতে হবে। এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার, যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার। কিছু কিছু পাগল 5ই আগস্ট এবং জুলাইয়ের ঘটনাকে 1971 সালের ঘটনার সাথে এক করতে চায়। পাগলদেরকে বলবো, পাগলামি বন্ধ করো। লম্বা চুল থাকলে শুধু মস্তিষ্ক উর্বর হয়, এটা ঠিক না। ঈদের কেনাকাটায় সরগরম দক্ষিণ এশিয়ার বৃহত্তম যমুনা ফিউচার পার্ক। সেখানে আছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। সরাসরি যাচ্ছি তার কাছে। টিপু, যমুনা ফিউচার পার্ক শপিং মলে ক্রেতাদের এখন ভিড় কেমন দেখছেন? রাত তো অনেক বেড়েছে, এখনো কি ভিড় আছে কিনা? কোন দোকানগুলোতে আসলে ভিড় বেশি দেখছেন? এখন কিন্তু প্রায় মধ্যরাতের কাছাকাছি বলা যায়, কিন্তু যমুনা ফিউচার পার্ক দিনের বেলাতে যেমন সরগরম, রাতেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি সরগরম। যারা কিনা কর্মব্যস্ত মানুষ রয়েছেন, আজকে সোমবার ছিল, ফলে সারাদিন যারা কাজকর্মে ব্যস্ত ছিলেন, যারা কেনাকাটা করতে পারেননি, তারা কিন্তু এখন যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন। এবং তারা জানেন যে যমুনা ফিউচার পার্কের যেহেতু এক ছাদের নিচে তাদের পছন্দসই সব পোশাক সহ তাদের যে পছন্দনীয় জিনিসটি তারা একসাথে পেয়ে যাচ্ছেন, ফলে খুব বেশি সময় কিন্তু তাদের লাগছে না যে শপিং করতে। ফলে বাসায় ফেরার পথে বা একটু সময় করেই তারা যমুনা ফিউচার পার্কে আসছেন এবং তাদের যে জিনিসগুলো কেনাকাটা রয়েছে সেগুলো কেনাকাটা করেই কিন্তু তারা বাড়ি ফিরছেন। এবং আপনি জানেন যে ঈদ কেন্দ্রিক যে এগুলো থাকে, বিশেষ করে বেশিরভাগ কিন্তু আমরা পোশাক থেকে শুরু করে সেই দোকানগুলোতে একটু বেশি ভিড় দেখতে পাচ্ছি। আমরা ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, সেগুলোতে একটু বেশি ভিড় দেখা যায়। পাশাপাশি নারীদের বিভিন্ন ধরনের গয়না থেকে শুরু করে জুতা, সেগুলোতেও আমরা বেশ ভিড় দেখতে পেয়েছি। পাশাপাশি শিশুদের যে কর্নার রয়েছে, শিশুদের পোশাক থেকে শুরু করে, ঈদ যেহেতু আনন্দের বিষয় এবং সেটি শিশুদেরকে কেন্দ্র করেই বেশি উপলক্ষ হয়, ফলে সেখানেও কিন্তু বেশ ভিড় রয়েছে। সব মিলিয়ে কিন্তু রাতেও দিনের মতোই সরগরম রয়েছে যমুনা ফিউচার পার্ক। ন্যান্সি, আসলে 4 রাত পর্যন্ত এই ভিড় থাকবেই, আনন্দ উৎসবে মানুষ অংশগ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ টিপু। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। ভারতকে শক্তিশালী দল মানলেও জয়ের দিকেই চোখ রাখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা বলছেন, সুনীল ছেত্রীকে চ্যালেঞ্জ প্রস্তুত আছে তার দল। এদিকে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহের চোখে দেখছে ভারতীয় দলের হেড কোচ মনোলার মার্কেজ। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ সির লড়াইয়ে মাঠে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন লাল সবুজ দলের কোচ ও অধিনায়ক। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্য জামাল ভুঁইয়ার। আর হ্যাভিয়ার ক্যাব্রেরা জানান, সুনীল ছেত্রীর ফিরে আসা চ্যালেঞ্জ হলেও তা গ্রহণে প্রস্তুত আছে তার দল। যদি ড্র হয় ওকে, বাট মেন্টালিটি ইজ 3 পয়েন্ট কম্পিটিটিভ ম্যাচ। এই উপমহাদেশের সেরা ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে তার ফিরে আসা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তাকে আমরা সম্মান জানাই, আর এই চ্যালেঞ্জ গ্রহণে পুরোপুরি তৈরি আছে আমাদের দল। বাংলাদেশ দলের মূল আকর্ষণ হয়ে আছেন শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী। র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে 59 ধাপ পিছিয়ে থাকলেও তার অন্তর্ভুক্তিতে দলে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত কোচ অধিনায়কের। এছাড়া বাকি ফুটবলাররাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দিতে। আমরা র্যাঙ্কিং এ চিন্তা করি না, আমার ফোকাস তো এই ম্যাচ জিততে হবে। বেস্ট স্কোয়াড সোফা অনেক স্ট্রং, আর হামজা তো আসছে। আশা করছি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ দেখতে পাবো আমরা। ভারতকে কঠিন পরীক্ষায় ফেলার লক্ষ্য আমাদের, সেই হিসেবে আমাদের দলটাও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের পরিকল্পনা নিয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল ভারত।
ক্লোজ ডোর অনুশীলনের পাশাপাশি স্টেডিয়ামের আশেপাশে ছিল নিরাপত্তার বলয়। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে খুব একটা সহজ হচ্ছে না তা স্পষ্ট করেন ভারতীয় দলের ডিফেন্ডার সন্দেশ ঝিনগান ও কোচ মানোলা মার্কেজ। আমাদের লক্ষ্য পরের রাউন্ডে কোয়ালিফাই করা, তাই এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বেশ ভালো দল, কেবল র্যাঙ্কিং এর দিকে তাকালে হবে না, জিততে হলে মাঠে সেরাটাই খেলতে হবে। শক্তির বিচারে দু দলের মধ্যে খুব একটা পার্থক্য নেই। নিজেদের দিনে তারা যে কোনো দলের বিরুদ্ধেই হুমকি হতে পারে। তবে এটাও সত্যি, সুনীল ছেত্রীর ফিরে আসা আমাদের বেশ সহায়ক হবে। ইতিমধ্যে মালদ্বীপ ম্যাচে সেই প্রমাণ রেখেছেন সুনীল। হামজা চৌধুরীর দিকেও বাড়তি নজর থাকছে ভারতীয় দলে। ইউরোপের লিগে খেলা এমন একজন ফুটবলার কেবল বাংলাদেশ নয়, এশিয়ান ফুটবলের জন্য বেশ ইতিবাচক বলে মত মানোলা মার্কেজের। বাংলাদেশ ও ভারতের ফুটবলের মুখোমুখি লড়াইয়ে 28 বার তারা একে অপরের বিপক্ষে খেলেছে, যেখানে কিন্তু এগিয়ে আছে ভারত, অর্থাৎ 14টি জয় আছে তাদের ঝুলিতে। অপরপক্ষে বাংলাদেশের ঝুলিতে জয় আছে মাত্র 4টি, আর 10টি ম্যাচ হয়েছে ড্র। তবে সব ছাপিয়ে নিজেদের সেরাটা দিয়ে এশিয়ান কাপের শুরুটা রাঙিয়ে উঠতে চায় দু দল। নাসির শুভ, যমুনা স্পোর্টস, শিলং, ভারত। বিরোধী নেতা একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে 5 দিন ধরে চলমান বিক্ষোভ থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে কমপক্ষে 1133 আন্দোলনকারীকে। সোমবার এই তথ্য জানায় তুরস্ক প্রশাসন। সরকারের দাবি, প্রতিবাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের নামে সন্ত্রাসবাদ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। এর আগে দুর্নীতির অভিযোগে এরদোগানের প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে তুরস্কের পরিস্থিতি। ইমামোগলুর মুক্তির জন্য রাস্তায় নামেন বহু মানুষ। সভা সমাবেশ নিষিদ্ধ, ধরপাকড় করেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এর মধ্যে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে একরেম ইমামোগলুকে। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।